Hello dears, my name is S.K. Royal and I am founder of RRH Coaching Institute. আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। পদার্থ গঠন ও ধর্ম। আমরা পদার্থ মানেই জানি কঠিন, তরল এবং গ্যাসীয়। এবার যদি তোমরা দেখবে তো তরল আর গ্যাসীয় এই দুটো কি পদার্থ হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। তাই এখানে এই দুটোকে বলা হয় প্রবাহী, কঠিনকে বলা হয় না প্রবাহী। এই দুটো কি হচ্ছে প্রবাহী আছে। কেন একে প্রবাহী বলা হয়? কারণ এরা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। আচ্ছা, এই যদি উদাহরণ হিসাবে ধরি তাহলে আমরা জল নিতে পারি, তাই না? যেহেতু তরল বলছে তাহলে কি হবে? জল। আর জলের কি আছে? আকার আকৃতি নেই। তাহলে আমরা প্রবাহীর বৈশিষ্ট্য হিসেবে কি বলতে পারি? যে প্রবাহীর আকার এবং আকৃতি নেই। তাহলে সেটা লিখে দিই। আচ্ছা, এবার শুরু হবে আমাদের প্রথম পয়েন্ট, তরল ও বায়ুর চাপ। আমরা এই আজকের ভিডিওতে এই 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যার মধ্যে এবার শুরু হবে তরল ও বায়ুর চাপ। তোমাদের এই ভিডিওর শেষে তোমাদের একটা ডিপিপি দেওয়া হবে এই 5টি টপিকের উপরে, মানে বাড়িতে এইচ ভাই রাখবে হিসাবে তোমরা সেটা ভাবতে পারো। এবার আমাদের তরল ও বায়ুর চাপ। দেখো, এখানে আমরা দুটো টার্ম জানবো, একটা হচ্ছে ঘাত এবং আরেকটা হচ্ছে চাপ। ঘাত কি জিনিস আছে? ঘাত আছে যে কোনো একটা যদি তোল, সেই তোলের ক্ষেত্রফলের উপরে দেখবে বিভিন্ন দিক থেকে বল ক্রিয়া হয়, তাই না? এখানে একটা বিন্দু আছে, তার মধ্যে এরকম তির্যক ভাবেও বল ক্রিয়া হবে, এরকম সোজা ভাবেও ক্রিয়া হবে, আর এরকম আবার তির্যক ভাবে ক্রিয়া হবে। তাহলে ঘাত মানে হচ্ছে যে লম্ব বলটা, যে এই যে তোলের সাথে যে লম্ব বলটা ক্রিয়া করছে, সেই লম্ব বলটা হচ্ছে ঘাত, তাই কি না? তাহলে লিখে দাও লম্ব বল। কোনো বল নিলে হবে না। ঘাতে আমরা এককটা জানি, এসআই একক আছে আমরা জানি, সিজিএস আছে, সাথে আমরা মাত্রাটাও জেনে যাই যে মাত্রা কি আছে। তাহলে এসআই একক কি আছে? নিউটন। সিজিএস জানোই সবাই, ডাইন। এবং মাত্রা কি আছে? মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। প্রথম চ্যাপ্টারে আমরা, এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি, সাথে প্রথম চ্যাপ্টারে আছেও এটা, এগুলো মাত্রা ব্যাপারে আছে। এবার চলো চাপ। চাপ জিনিসটা আমরা ছোট থেকেই জানছি বা আগে থেকেই জানছি আর কি, যে বল বাই ক্ষেত্রফলকে চাপ বলা হয়। বল বাই ক্ষেত্রফল। তাহলে কোন বল বাই ক্ষেত্রফল? কোনটা বল ধরবো এখানে? এই লম্ব বলটা ধরবো। তাহলে লিখে দাও লম্ব বল বাই ক্ষেত্রফল। আর হ্যাঁ, লম্ব বলকে কি বলা হচ্ছে? ঘাত বলা হচ্ছে। তাহলে হয়ে গেল ঘাত বাই ক্ষেত্রফল, তাই তো? এবার যদি এর সংজ্ঞা হিসেবে বলি, তো নিচে যদি এরকম বাইরে কোনো ফর্মুলা থাকে, তাহলে নিচের টার্মটাকে বলবো সবসময় একক দিয়ে। তাহলে কি হলো? একক ক্ষেত্রফলে যে প্রযুক্ত লম্ব বল ক্রিয়া করে তাকে বলা হয় চাপ। আরো যদি সুন্দর করে বলা যায়, এটাকে বলছি একক ক্ষেত্রফলে যে ঘাত প্রযুক্ত হয় তাকে কি বলা হয়? চাপ। এটা হচ্ছে সিম্পল জিনিস আছে। এরও এবার আমরা একক জেনে যাই, এসআই একক, সিজিএস একক আর মাত্রা। তাহলে এসআই একক কি আছে? ঘাতের নিউটন, এখানে জানলাম নিউটন আছে। তাহলে নিচে কি লিখবো? ক্ষেত্রফল মানে কি? মিটার স্কোয়ার। যেহেতু সবাই জানো আশা করি যে এসআই মানে কি বলা হয়? এসআই মানে এম কেএস পদ্ধতি বলা হয়, তাই তো? এম কেএস, এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম এন্ড এস ফর সেকেন্ড। তাহলে এম ফর মিটার, তাহলে মিটার স্কোয়ার। সিজিএস এ সি ফর কি হয়? সেমি হয়। তাহলে এখানে কি হবে? ডাইন পার সেমি স্কোয়ার। এবং মাত্রা কি হবে? মাত্রা আমরা বলের জেনেছি এম এল টি টু দি পাওয়ার -2, এবং নিচে কি আসবে? সেমি স্কোয়ার বা মিটার স্কোয়ার, এর জন্য কি হবে? দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে কি হবে? এল স্কোয়ার। তাহলে এই স্কোয়ার আর এই এল যদি কেটে যায় তাহলে নিচে একটা এল বাজবে, তাই তো? আর এই একটা এল যদি উপরে যায় তাহলে কি হবে? L-1 হবে। তাহলে লিখে দিই একসাথে এম L-1 T-2, তাই তো? আচ্ছা, তোমরা জানো এসআই একক যে আছে নিউটন পার মিটার স্কোয়ার, একে পাস্কেলও বলা হয়, সেটাও লিখে দিই। এবার এসআই এবং সিজিএস এককের মধ্যে একটা সম্পর্ক আছে যে 1 পাস্কেল সমান সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার, সেটাও লিখে দিই। হয়েছে? আর হ্যাঁ, এই চাপটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাহলে বলো তো?
দেখো চাপের সাথে বলটা ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে মানে সমানুপাতিক, এবং চাপের সাথে ক্ষেত্রফল নিচে আছে, বাই করে নিচে আছে মানে কি বলবো, ব্যস্তানুপাতিক, তাই তো। তাহলে পি ফর প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হবে, এফ, বলের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে, বল মানে আমরা ঘাত জানি, লম্ব বল। আর একটা কি আছে যে পি ইম্প্রপোর্শনাল টু 1/a, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক আছে। এর থেকে দুটো প্রশ্ন আসে আমাদের অনেক সময় পরীক্ষাতে, যে একটা প্রশ্ন হলো যে ধারালো ছুরি, আর একটা আসে ছুঁচলো পাথর। এখান থেকে প্রশ্ন এটা আসে যে ধারালো ছুরি দিয়ে সহজেই ফল কাটা যায় কেন। দেখো ধারালো ছুরি উপরটা খুব একদম মসৃণ থাকে, পাতলা থাকে, তাই না? সেই পাতলা মানে ক্ষেত্রফল খুব কম আছে, আর ক্ষেত্রফল কম থাকার কারণে যে ফলের যে অংশটা কাটছে, তাহলে সেই জায়গায় যে লাগছে তাহলে কম ক্ষেত্রফলে লাগছে। যেহেতু ধার পাতলা আছে তাহলে কি হচ্ছে, ফলের যে অংশটা, ফলের এটা ফল আছে ধরে না, এই আমের কোন একটা অংশটাকে আমরা কাটবো এখান থেকে, তাহলে কি হবে, ধারালো ছুরির সেই অংশটা এখানে লাগাবো। যখনই লাগাবে দেখবে যে কম ক্ষেত্রফল জায়গাটা নিচ্ছে। যখন কম ক্ষেত্রফল আছে তাহলে বল তার উপরে বেশি প্রয়োগ হবে, বল বেশি প্রয়োগ মানে চাপ বেশি হবে। বোঝা গেছে? তাহলে যদি ভোতা ছুরি থাকে তাহলে কি হবে, ভোতা ছুরি থাকলে সেই জায়গাটা লাগবে যে জায়গাটায় কাটবো, তো ফলে সেই জায়গাটা বেশি অংশ দখল করবে, তাই না? আর বেশি দখল করলে এখানে বল কম লাগবে, বল কম লাগলে চাপ কম লাগবে, সহজে কাটা যাবে না। এই জন্য বলা হয় যে ধারালো ছুরি দিয়ে সহজে কাটা হয়। ঠিক সেরকম ছুঁচলো পাথর, যেটা ছুঁচলো পাথরে খুব মানে খুব ছুঁচলো অংশ আছে, সেটা তোমার পায়ে যে অংশে লাগবে, বুঝতে পারছো? পায়ে যে অংশে লাগবে সেই অংশে কি হবে, যে ক্ষেত্রফল কম কম থাকবে, খুব কম ক্ষেত্রে লাগবে। ক্ষেত্রফল কম মানে বল বেশি, আর বল বেশি মানে চাপ বেশি লাগবে, আর যখনই বেশি চাপ হবে তখনই পায়ে ফুটো পড়ে যাবে। এইরকম হচ্ছে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে। আর হ্যাঁ, যারা ক্লাসগুলো করছো ভিডিও পজ করে তোমরা লিখতে পারো অবশ্যই, আমি মুছে দিচ্ছি আপাতত। এবার আমাদের তরলের বা প্রবাহীর কোনো বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। তাহলে চলো সেই পয়েন্টটা লিখে দিই। দেখো এই জিনিসটা কি আগে ছবির মাধ্যমে যদি বুঝে যায় তাহলে অনেক সুবিধা হয়ে যাবে। তুমি না এরকম কোন একটা পাত্র নিয়ে নাও সবাই। আচ্ছা, এই পাত্রে কি হচ্ছে, এই পর্যন্ত জল আছে। জলের কি বলছে আমাকে, এইচ গভীরতায় এখান থেকে এইচ নিচে কোন একটা বিন্দুতে আমাকে চাপ নির্ণয় করতে হবে। ও একটা বিন্দু আছে এইচ গভীরতায়, সেই বিন্দুর আমাকে চাপ বের করতে হবে। তাহলে কি হবে, তোমাকে এই চাপ বের করতে হলে এখানে এইচ গভীরতা আমরা যে সেকেন্ড একটা সূত্র পেয়েছি, তাহলে এইচ গভীরতায় কি করতে হবে, আমাকে তরলের ঘনত্ব একটা জানি অবশ্যই, তাই তো। এইচ গভীরতাও জানি, এবারে ক্ষেত্রফল নিতে হবে, তাই তো, ক্ষেত্রফল তো লাগবে। তাহলে ক্ষেত্রফলের জন্য কি করতে হবে, যে এই বিন্দুর চারিদিকে একটা বৃত্তাকার কোন একটা তল নির্ণয় করে নাও, তাই তো। বৃত্তাকার তল নির্ণয় করে নাও, তাহলে সেটাই হচ্ছে ওর বৃত্তাকার তল নির্ণয় করে নাও। এই তলের যে ক্ষেত্রফল সেটাই ক্ষেত্রফল ধরতে হবে। এইচ উচ্চতা হয়ে গেল, আর এইচ উচ্চতা পর্যন্ত তোমাকে একটা জলস্তম্ভ ভেবে নিতে হবে, যে এখানে কি আছে, একটা জলস্তম্ভ আছে, বাস এই জলস্তম্ভ ভেবে নিতে হবে। তাহলে এই তরলের বা প্রবাহীর কোনো বিন্দুতে চাপ নির্ণয় করি, এর সংজ্ঞা কি বলা যায়, কাকে বলে? প্রবাহের মধ্যে কোনো বিন্দুতে, তাহলে লিখো সবাই, কোন বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলে ওপর প্রবাহী যে লম্ব বল প্রয়োগ করে, সবসময় এই লম্ব বলটা আসবে। আর একক ক্ষেত্রফল, এখানে যে ক্ষেত্রফলটা নিয়েছে সেটা একক নিয়েছে, প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলে। এই হচ্ছে প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে ঘিরে, প্রবাহী আছে ওর মধ্যে কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের ওপর প্রবাহী যে ঊর্ধ্বমুখী মানে যে লম্ব বল প্রয়োগ করে তাকে বলা হয়, তাকে ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলে, তাই কিনা? এবার সেই বিন্দুর চাপ কতটা হবে সেটা নির্ণয় করবো একটা ফর্মুলার মাধ্যমে। চলো শুরু করি। আগে ধরে নিই যে তরলের ঘনত্ব কি হচ্ছে ডি, এবং এইচ গভীরতায় ও বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। কি হবে, এই ক্ষেত্রফলের জন্য কি ও বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তাকার তল গঠন করতে হবে, তল ধরতে হবে। আবার কি হচ্ছে, যে এ ক্ষেত্রফলকে কেন্দ্র করে এইচ উচ্চতার একটা বৃত্তাকার চোঙ আঁকা হলো।
তাই তো? তাহলে আমাদের তরলের ঘনত্ব পেয়ে গেছি। এবার কি হবে, যে চোঙের মধ্যে যতটুকু জল আছে তার কি নিব। অতএব চোঙের মধ্যে থাকা তরলের আয়তন কত হবে? চোঙের ক্ষেত্রফল এ আছে, উচ্চতা এইচ আছে, তাহলে কি হবে, এ আর এইচ হয়ে যাবে। আয়তন পেয়ে গেলাম। এবার চোঙের মধ্যে থাকা তরলের ভর। ভর কিভাবে পাবো? দেখো একটা সূত্র আছে, সূত্রটা এখানে লেখা যাবে না, না হলে শর্টকাট হয়ে যেত। কি আছে, যে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে আমাদের ভর সমান সমান কি হবে, ঘনত্ব আর আয়তনকে গুণ করে দিব। ঘনত্ব আমাদের আগে হচ্ছে ডি, আর আয়তন কি হলো, এ আর এইচ হলো, তাই তো? এবার ওজন, ওজন মানে কি, ওজন অ্যাকচুয়ালি কি হচ্ছে, এদের বল হচ্ছে, তাই তো? তাহলে চোঙের মধ্যে থাকা তরলের ওজন, যেহেতু এর উপরে একটা অভিকর্ষ যে ত্বরণ কাজ করছে, ওই জন্য জি গুণ হয়ে যাবে। বোঝা গেছে, ডি এ এইচ ইন্টু জি। এবার চলো চাপ। অতএব ও বিন্দুতে তরলের চাপ, বল বাই ক্ষেত্রফল। আমরা তো জানি যে বল মানে কি হচ্ছে ওজন, তাহলে লিখে দাও ডি এ এইচ জি, আর নিচে ক্ষেত্রফল মানে এ আছে, এ আর এ কেটে গেলে তাহলে কি হয়ে যাবে, ডি এইচ জি। এটাই হচ্ছে আমাদের তরলের চাপ। এইচ গভীরতায় ডি ঘনত্বের কোন তরলের উপর চাপ এটাই কাজ করছে। এখানে দেখো, যদি এই, যেহেতু এখানে দেখো আবার লিখতে পারি পি ডি এইচ জি, পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ আছে, আর পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি আছে। জি তো আমাদের কনস্ট্যান্ট থাকে, তাই এটা মান পরিবর্তন হয় না। তাহলে যত গভীরতা বাড়বে তার চাপ বাড়বে, তাই কি না? আর যত ডি ঘনত্ব, তরলের ঘনত্ব যত বেশি হবে তার চাপটাও তত বেশি হবে। জন্য যদি আলাদা আলাদা তরল নিয়ে নিই, তার যদি ঘনত্ব বেশি থাকে তাহলে সেই তরলের চাপ বেশি হবে, যে তরলের ঘনত্ব কম সেই তরলের চাপ কম হবে। যদি আমরা পারদ আর জল নিয়ে নিই, পারদের তোমার ঘনত্বটা অনেকটাই বেশি, তাই জন্য পারদের চাপটা অনেক বেশি হয়ে যাবে এবং তরলের চাপটা অনেক কম হয়ে যাবে। এই যে সূত্রটা বের করলাম, এটা থেকে অঙ্ক আসে। কিরকম অঙ্ক আসে আমরা একটা দেখি। তাহলে এখানে 120 মিটার উচ্চতায় জলস্তম্ভের চাপ নির্ণয় করো, মানে এখানে চাপের ফর্মুলা লাগবে। এবার আমাদের কি দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে, তাই তো, মানে এইচ দিয়ে দিয়েছে। এবার কি হচ্ছে, যে ডি ঘনত্ব, তো জল যেহেতু বলছে নির্দিষ্ট, তাহলে ওটা তো জানি আমরা ঘনত্ব। সিম্পল আছে, কোশ্চিন দেখবো, কোশ্চিন দেখার পরে যে এর ডাটা গুলো আছে সেটাকে পর লিখে দাও, সূত্র লাগা, অঙ্ক হয়ে গেল। অতএব দিয়ে লাস্ট লিখে দাও সুতরাং দিয়ে। জল স্তম্ভের উচ্চতা কত হবে, জল স্তম্ভের উচ্চতা, স্তম্ভের উচ্চতা কত দিয়েছে, 120 মিটার। আমরা তারপরে এই যে ঘনত্ব, জলের ঘনত্ব না জানলে মনে রেখে নাও, কত হবে, 1000 কেজি পার মিটার কিউব। ডাটাগুলো জেনে গেলাম। এবার চাপের সূত্র লাগাও, ডি এইচ জি। ডি মানে কত আছে বলো তো আমাদের, ডি মানে আছে 1000, এইচ মানে কত আছে, এইচ মানে আছে 120, এবং জি মানে কত আছে 9.8 নিউটন পার মিটার স্কয়ার। এবার দেখো, 1000 মানে কি 12, আর 98 যদি গুণ করবে কত হবে, 1176 হবে। অবশ্যই এর একটা শর্টকাট নিয়ম আছে, সেটা তোমাদের পরে বলবো গুণ করার। 1176, আর 1000 মানে কি 10⁻³ নিউটন মিটার স্কয়ার। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল, গাণিতিক সমস্যাটা। এরকম করে তোমাদের অঙ্কগুলো আসতে পারে, তোমাদের করতে হবে। করার নিয়ম আছে, ডাটাগুলো লিখে দিব, লেখার পরে সূত্র লিখে ব্যাস ডাইরেক্ট হয়ে যাবে। এরপরে আমাদের তরলের চাপের প্রকৃতিটা করতে হবে। এটা মুছে দিচ্ছি তাহলে, সবাই হেডিং করো, তরলের চাপের প্রকৃতি। যখন একটা পাত্রে জল নিচ্ছি, তাহলে দেখবে এই পাত্রে যে জল আছে,
প্রথমে কি বলেছিলাম, কোন একটা বিন্দুতে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই চাপটা সেই বিন্দুতে নয় সব দিকে ছড়াবে সমানভাবে, বুঝে গেছে, সমানভাবে। আর সবসময় খেয়াল করবে যে এখানে জলটা যেন স্থির হয়, স্থির জলের ক্ষেত্রে হবে। আর যে এই জল অর্থাৎ যে তরলটা নিয়েছি, তাহলে কি হবে, তরলটা যেন স্থির হয়, বাস, তাহলে লিখে দাও স্থির তরলে। তাহলে 1 নম্বর পয়েন্ট কি হলো, তরল সব দিকে সমান চাপ প্রয়োগ করে হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে কোন একটা তল ভেবে নাও, যে এখানে একটা হয়ে গেল তল, বা এখানে একটা কাল্পনিক তল ভেবে নাও, তাহলে এখানে যা চাপ হবে এখানে সেম চাপ হবে, এখানেও সেম চাপ হবে, একই অনুভূমিক তলে চাপ সমান হয়। তাহলে লিখে দাও 3 নম্বর প্রকৃতির মধ্যে কি আছে, যে একটা সূত্র, যেটা সূত্র আমরা করেছি যে P = HDG, তাই না? P হচ্ছে প্রেসার, H হচ্ছে হাইট উচ্চতা বা গভীরতা, D হচ্ছে ঘনত্ব ডেনসিটি, আর H হচ্ছে গ্রেভিটি অভিকর্ষীয় ত্বরণ, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, যে প্রথমেই বলেছিলাম ঘনত্ব গভীরতা যদি বাড়ে তাহলে চাপ বাড়বে, ওটাই লিখে দাও, তরলের গভীরতা বাড়লে চাপ বাড়বে। এরপরে আছে যে ঘনত্ব তরলের ঘনত্ব যদি আলাদা হয় তাহলে চাপ আলাদা হবে, তাই কিনা, মানে তরলের ঘনত্বের উপর চাপ নির্ভর করে, লিখে দাও। আমাদের হয়ে গেল তরলের চাপের প্রকৃতি, যেখানে 4টে পয়েন্ট আছে। এরপরে নেক্সট টপিকে যাব। এবার হচ্ছে চাপ মাপার যন্ত্র। চাপ মাপার যন্ত্রের নাম জানো কেউ? চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে প্রেসার গেজ। আর আমরা যে বায়ুর চাপ যেটা যন্ত্র দিয়ে মাপি সেটা কি হচ্ছে বলতো, বেরোমিটার। আর বেরোমিটার মধ্যে স্পেশাল একটা বেরোমিটারের নাম দিয়েছে বইয়ে, সেটা হচ্ছে কি 14 বেরোমিটার। তাহলে সেগুলো লিখে নাও। তোমরা কি জানো 14 বেরোমিটার কার উপরে কাজ করে? মানে কি দিয়ে, ওর ভিতরে কি থাকে, পারদের স্তম্ভ থাকে। আর পারদের স্তম্ভের মাধ্যমে সেই পারদের স্তম্ভটা বেড়ে গেলে, কমে গেলে, হঠাৎ বেড়ে যাচ্ছে, হঠাৎ কমে যাচ্ছে, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি, তাই না? তাহলে সবাই হেডিং করো, আবহাওয়ার পূর্বাভাস। আমরা তো আগে বলে দিচ্ছি যে 14 বেরোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস জানা যায়। সেই 14 বেরোমিটার মধ্যে থাকে পারদ, আর পারদের ওঠানামা থেকে সেটা বোঝা যায়। শুরু করছি। যদি এবার পারদ স্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমে তাহলে কি হবে? ধীরে ধীরে কমলে শীঘ্রই বৃষ্টিপাত হবে, খুব তাড়াতাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবার পারদ স্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে না কমে, তাড়াতাড়ি কমে যায়, তখন কি হবে? ঝড় হবে, বজ্র হবে, তারপর সাথে বৃষ্টিপাত তো হবে। দেখি তা 2 নম্বর হবে। এবার চলে আসো, কমছে যদি বাড়ে ধীরে ধীরে, তাহলে আমাদের পরিবেশটা শুষ্ক হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে লিখে দাও পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া। এবার ধরো যে পারদ স্তম্ভের উচ্চতা খুব দ্রুত বেড়ে যাচ্ছে, তখন কি হবে? তখন কি হবে? যে পরিবেশে কোনো জলীয় বাষ্প থাকবে না, মানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না। দেখি না, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই হচ্ছে আমাদের আবহাওয়া পূর্বাভাস জানার পারদ স্তম্ভের 4টে কন্ডিশন। এবার তাহলে নেক্সট টপিকে যাই। দেখো, সাইফন জিনিসটা হচ্ছে, আমরা যে আগে কেরোসিন তেল নিতে রেশন দোকানে যেতাম, এখন তো সম্পূর্ণটাই বন্ধ হয়ে গেছে। তখন কি হতো দেখতাম, যে একটা বড় ওদের যে ড্রামটা থাকে, যেখানে কেরোসিন তেল ভর্তি থাকে, সেই ড্রাম থেকে অন্য, ওটা বিশাল ওজনের থাকে, ওটাকে মানে তুমি উঠিয়ে আর ভরতে পারবে না। যেমন হয়তো কোনো জল বা কোনো তরল, অন্য কোনো তরল আমরা উঠিয়ে ভরে দিই অন্য পাত্রে, ওইরকম করা যায় না, ওটা অনেক ভারী থাকে। তাহলে কি হলো, যে তাহলে কি করে ওই পাত্র থেকে অন্য পাত্রে, যে ছোট পাত্র আছে ওদের কাছে, যেখান থেকে আবার আমাদের পাত্রে দিবে কেরোসিন তেল, তাহলে সেই পাত্রে কি করে নিবে? তারা ব্যবস্থা করে যে ওখানে একটা পাইপ ঢোকাতো, পাইপ ঢোকানোর পরে একটা নিচু করে, মুখকে নিচু করে, আর ওটা মুখ থেকে টানতো, বা সঙ্গে সঙ্গে কেরোসিন তেল আসলে বাস ওখানে রেখে দিত। মুখে ঢোকার আগে কেরোসিন তেল ওখানে মানে পাত্রে দিত, অনেক সময় মুখেও চলে যাবে। তাহলে সেই জিনিসটা হচ্ছে সাইফন। সাইফন মানে এমন একটা ব্যবস্থা আছে, কোনো যন্ত্র তো নাই যে কারেন্ট দিয়ে চলছে বা কোনো ব্যাটারি দিয়ে, এরকম কোনো যন্ত্র না, এটা হচ্ছে একটা ব্যবস্থা। তাহলে এই ব্যবস্থার মাধ্যমে কি হচ্ছে, যে এক পাত্র থেকে অন্য পাত্রে তরল স্থানান্তরিত করা যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে পাত্রকে আমাদের নড়াচড়া করার প্রয়োজনই নাই, তাই না? কত ভারী পাত্র উঠানোর বা নড়াচড়া করার কোনো প্রয়োজন নাই।
আর এই কন্ডিশনটা কিভাবে হচ্ছে, আমরা কি চেষ্টা করছি বলতো, চাপ। তাহলে বায়ুর চাপকে কাজে লাগিয়ে হচ্ছে, যখন আমরা টানছি তখন কি হচ্ছে, পাইপে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হচ্ছে, ও বায়ু শূন্য স্থান সৃষ্টি হচ্ছে, আর সেটাকে ভরার জন্য তাড়াতাড়ি ওখান থেকে তরল গুলো ছুটে আসে। তাহলে চলো শুরু করি। হয়েছে? তাহলে সাইফনের সংজ্ঞাটা লিখি, আমরা অনেকটা বুঝে গেলাম। বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে লেখো। বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে পাত্রকে নাড়াচাড়া না করে এক পাত্র থেকে তরল অন্য পাত্রে স্থানান্তরিত করার জন্য যে ব্যবস্থার প্রয়োগ করা হয় তাকে সাইফন বলে। সাইফনের দুটো শর্ত আছে কাজ করার জন্য, কিন্তু আবার প্রথম শর্ত তো আগে জেনে গেলাম যে বায়ুমণ্ডলের চাপকে কাজে লাগিয়ে। দ্বিতীয় শর্ত কি আছে, এই যে যেটা পাত্র থেকে তরল স্থানান্তরিত হচ্ছে, যেটা বড় পাত্রে বেশি তরল রাখা আছে, সেই পাত্রটাকে উঁচুতে রাখতে হবে। বুঝা গেছে? উঁচুতে রাখতে হবে, না হলে তার তরলটা যেন উঁচুতে থাকে। বুঝা গেছে? বাস এটাই হচ্ছে কন্ডিশন। তরলটা যেন, তরলের লেভেলটা উঁচু হয়, আর এর তরলটা লেভেলটা যেন নিচে হয়, পাত্রটা নিচে থাকে আর এর পাত্রটা উপরে থাকে। বাস এটাই আছে। তাহলে শর্ত বলে লিখে দিচ্ছি আমরা সবাই। তাহলে এক নম্বর কি হচ্ছে, বায়ুমণ্ডলের চাপের প্রভাবে সাইফন কাজ করে। দুই নাম্বার, যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রটা যেন উঁচুতে থাকে। তাহলে লিখে দাও। তাহলে এই হয়ে গেল আমাদের সাইফনের দুটি শর্ত। প্রয়োগ যদি বলি, তাহলে প্রয়োগ কি আছে, ব্যবহার। যে রেশন দোকানে এক পাত্র থেকে অন্য পাত্রে তরল স্থানান্তরিত করার জন্য এই সাইফন ব্যবহার করা হয়, তাই না? বা কোন তরল এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তরিত করতে ব্যবহার করা হয়। সিম্পল, এটাই লিখে দিচ্ছি। দুই নম্বর পয়েন্ট কি হবে, দুই নম্বর হবে যে স্বয়ংক্রিয় ফ্লাশ। আমরা যেটা ইংলিশ টয়লেট হিসাবে জানি, সেটা দেখবে যে পিছনে ফ্লাশ থাকে, তাই না? সেই ফ্লাশটা চিপলেই জল অনেকটা বেরাবে। তাহলে সেখানে এই সাইফনটাই মাধ্যমে কাজ করে। কি হয়, যে যখনই ফ্লাশটা প্রথমে চিপবে বা সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, জলশূন্য বায়ুশূন্য অবস্থা তৈরি হবে, আর সেই বায়ুশূন্যটা অবস্থাটাকে ভরতে উপরে যে ট্যাঙ্কি থাকে, সেই ট্যাঙ্কি থেকে জলটা আসবে আর সেটা ভরে যাবে। এইরকম সিস্টেমটা কাজ করে। তাহলে কি হবে, স্বয়ংক্রিয় ফ্লাশে কাজ করে। এই হচ্ছে আমাদের দুটো ব্যবহার। শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশে ব্যবহার করা হয়, এটা দুই নম্বর। আর এক নম্বর, কোন তরলকে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তরিত করতে ব্যবহার করা হয়। এখানে কেরোসিন তেল হিসাবে তোমরা এক্সাম্পল দিতে পারো। এরপরে আমরা যেটা পড়বো, যে তরলের সমোচ্চশীলতা ধর্ম, সেটা কি আছে। বিভিন্ন আকৃতির এটা পাইপ নাও। দেখো এবার, ধরে নাও এই পাত্রে এই যে বড় নল আছে, এখানে জল ভর্তি করা হলো। বুঝা যাচ্ছে? জলের কন্ডিশন আছে কিছু একটা, এরকম করে এখানে জল ভরা হলো। এর মাধ্যমে এই জলটা উপরে উঠবে, উপরে উঠার পরে এই লেভেলে চলে আসলো, এই লেভেলে চলে আসলো। যখনই এই লেভেলে আসলো, এটা নয় যে এর আকৃতিটা অনেক চৌড়া আছে, তাহলে এখানে বেশি জল হবে আর এখানে কম জল হবে, তো হয়তো এটা পার হয়ে যাবে, এরকম না। এখানে অব্দি জল থাকলে এখানের মাধ্যমে যখন জল উঠবে, তাহলে এই লেভেলে উঠবে। বুঝতে পারছো? এর উপরে উঠবে না। আর এই পাইপে যে সোজা আছে, তো এটাতেও সেম জল উঠবে, ওই লেভেলে দিয়ে আসবে। এটাই বলা হচ্ছে যে তরলের সমোচ্চশীলতা ধর্ম। বুঝা গেছে? মেইন যে পাইপে জল ভরবো, সেই মেইন পাইপের সাথে যেন কানেক্ট থাকে। প্রত্যেকটা পাইপ যে আলাদা আলাদা সাইজের আছে, সেটা যেন মেইন পাইপের সাথে কানেক্ট থাকে। এই যে কানেক্ট আছে এখানে, বাস। কেন হচ্ছে এরকম, কন্ডিশনটা কেন হচ্ছে? কারণ আমরা আগে একটা চাপের শর্ত পড়েছি, যে কোন আনুভূমিক স্থানে তরলের আনুভূমিক তলে সব বিন্দুতে চাপ সমান হবে, ওই জন্যই এই কন্ডিশনটা হয়। এই শর্তের জন্য তরলের অনুভূমিক তলের সব বিন্দুতে চাপ সমান, এই শর্তের জন্য এই সিস্টেমটা কাজ করে তরলের সমোচ্চশীলতা ধর্ম। যারা ছবি আঁকবে এঁকে নাও। দেখো, বই যদি তোমার সামনে থাকে, বই থাকলেও নিজের খাতায় একটা নোট খাতা বানাও আর সেখানে প্র্যাকটিস করো। প্র্যাকটিস কি এখানে এই দেখে দেখেই তোমরা করো, নিজেদের প্র্যাকটিস একটা তৈরি হবে। এরপরে কি আছে, প্লবতা বা আর্কিমিডিসের নীতি আছে। তাহলে আগে প্লবতা জিনিসটা পড়ে নি। প্লবতা, আচ্ছা,
তোমরা দেখবে সাঁতার কাটার সময় যখনই কেউ নদীতে সাঁতার কাটে তখন কি হয়, নিজেকে খুব হালকা মনে হয়। কোনো বা তোমরা যে কুয়ো থেকে, আমার নানির বাড়িতে কিন্তু কুয়ো আছে, কুয়ো থেকে যখনই জল তুলি তখন কারণটা জানতাম না, এখন কারণটা জেনে গেছি, যে বালতি যখনই টানবো তখন কি হবে, যে অনেক হালকা অনুভব হলো, যে হ্যাঁ বালতিতে জলই নাই এরকম। আর যখন জল থেকে বের হলো তখন বালতি ভারী হয়ে গেল। ঠিক সেই রকম যখন আমরা স্নান করার সময় মগ বালতির মধ্যে ভরি, তখন দেখবো যে মগ থেকে জল তুলছি তাহলে ভারী লাগছে। ঠিক সেই রকম আমাদের স্নান করার সময় বালতিতে জল ভর্তি থাকবে, যখনই মুখ ঢোকাবো বের করবো মুখটাকে দেখবো হালকা হালকা মনে হচ্ছে, যখন জল থেকে বের হয়ে গেল মুখটা ভারী হয়ে গেল। এই জিনিসগুলো, বা তোমরা বালতির মধ্যে বালতিতে জল ভরে নাও আর হাত এরকম করে ডোবালে দেখবে যে হাতটা লাগছে, হালকা অনুভব হচ্ছে, আবার ভারী হয়ে যাবে বের করলে। এই কন্ডিশন গুলো কেন হয়? এই কন্ডিশন গুলো প্লবতার জন্য হচ্ছে। প্লবতা মানে কি? বাউন্স ব্যাক করছে, মানে কি হচ্ছে বাউন্সি, এর ইংরেজি টার্মটা কি হচ্ছে? বাউন্সি। তাহলে কি হচ্ছে? বাউন্স ব্যাক করবে, মানে সেই সময় কি হয়, যে তরলটা একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে, যে ওই বালতিটাকে লাগছে ঠেলে দিচ্ছে, উপরে ঠেলে দিচ্ছে, তুমি চলে যাও, সেই জিনিসটা হচ্ছে প্লবতা। তাহলে সংজ্ঞাটা হয়ে গেল, বুঝে গেলাম। সংজ্ঞাটা লিখি এবার। তরলে কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে, তরল বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। প্লবতা জিনিসটা জেনে গেলাম। এবার আমাদের শুরু হবে আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি আর্কিমিডিসের নীতি হচ্ছে, কোন একটা বস্তু আছে একটা তরলের মধ্যে, ছবিটা এঁকে দিন, এখানে অব্দি জল নিয়ে নিলাম, বুঝা গেছে? এবার কি হচ্ছে, কোন একটা বস্তুকে ডোবাও, যখনই ডোবাবে এই বস্তুটির কি হবে, বস্তুটির ওজন হ্রাস হয়ে যাবে, হালকা অনুভব হবে। হালকা অনুভব তো হবে, তার পাশাপাশি এই তরলের লেভেলটা উপরে উঠে যাবে, এই লেভেলে চলে এসছে, এতটুকু হাইট তরলের বেড়ে গেছে, বোঝা গেছে? এবার তাহলে কি হবে, বস্তুর প্রথমে কি হচ্ছে, দুটো কন্ডিশন হচ্ছে। প্রথম কন্ডিশন হচ্ছে যে বস্তুর ওজন আপাত হ্রাস হবে, আর কতটুকু আপাত হ্রাস হবে, যতটুকু তরলের লেভেলটা উপরে উঠবে, যতটা তরল অপসারিত করেছে, বস্তুটা যতটুকু তরল অপসারিত করেছে, তাই তো? তাহলে কটা কন্ডিশন হচ্ছে? দুটো কন্ডিশন হচ্ছে। এক নম্বর হচ্ছে বস্তুর আপাত হ্রাস হচ্ছে, বস্তুর কি হচ্ছে, ওজন আপাত হ্রাস হচ্ছে। আমাদের জিনিসটা জলে ডোবানোর পর মনে হচ্ছে যে হ্যাঁ ওজন কমে গেছে, এই জন্য যেটা মনে হয় সেটা হচ্ছে আপাত, এটা হচ্ছে। আর কতটুকু ওজন হ্রাস হয়েছে? যতটুকু জল অপসারিত করেছে, তাই না? জল যতটুকু অপসারিত করেছে। নীতিটা আমরা লিখে দিই কি হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে স্থির জলে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। আর সেই আপাত ওজন হ্রাস কতটুকু হবে? ওই যতটুকু জল অপসারিত করবে সেই ওজনের সমান হবে সেই বস্তুটির হ্রাস ওজন। চলো লিখি। স্থির তরলে, সবসময় সবাই স্থির তরল এই ওয়ার্ডটা নিবে, তাহলে এটাই হচ্ছে আমাদের আর্কিমিডিসের নীতি, ইম্পর্টেন্ট আছে খুব। স্থির তরলে কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিক ভাবে নিমজ্জিত করলে বস্তুর ওজনে আপাত হ্রাস হয়, এই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়। এবার শুরু হবে আমাদের, যে কোনো বস্তুকে ধরে নাও সম্পূর্ণ নিমজ্জিত করে দিয়েছে, মাঝখানে আছে বা উপরে ভাসছে, তাহলে তার কন্ডিশন কি আছে সেই কন্ডিশন গুলো পড়বো। মানে শুরু হবে তরলের বস্তুর ভাসন এবং নিমজ্জন। আমাদের কি কি পয়েন্ট হয়ে গেছে? তরল ও বায়ুর চাপ হয়ে গেছে, সাইফন হয়ে গেছে, প্লাবতা ও আর্কিমিডিসের নীতি হয়ে গেছে। এবার চলছে বস্তুর ভাসন ও নিমজ্জন, তাই না? মানে ফ্লোটেশন এন্ড ইমার্শন। ইংরেজি টার্মটা করতে পারো সাথে সাথে বইয়ে যেগুলো থাকবে, কারণ যারা নিট বা জেইতে যাবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আছে আর কি, সেগুলো জানা। আচ্ছা, এখানে কি হবে, ভাষণের তিনটা শর্ত আছে, সেই তিনটা শর্ত জানবো। মানে হচ্ছে যে কোনো বস্তু হয়তো জলের তলায় চলে গেছে, কোনো বস্তু হচ্ছে যে মাঝখানে ভাসছে, আর কোনো বস্তু ভাবো যে উপরে ভাসছে, এখানে জলের লেভেল আছে তো উপরে, এখানে উপরে ভাসছে। তাহলে তার কি কি শর্ত হওয়া উচিত? কখন বস্তুটা নিচে ভাসবে, কখন মাঝখানে থাকবে, আর কখন
মানে উপরে ভাসবে, নিচে তো ভাসছে না, নিচে একদম বসে গেছে শান্তভাবে। তার কন্ডিশনটা ধরি, তাহলে ধরি বস্তুর ওজন W1 এবং প্লাবতা W2। তাহলে এবার কন্ডিশন আসছে 1 নম্বর, যে W1 অর্থাৎ বস্তুর ওজন, যদি প্লাবতা বল যে ঊর্ধ্বমুখী বল কাজ করছে, তার থেকে বস্তুর ওজনটাই ভারী হয়ে যাচ্ছে, মানে বস্তুটা অনেক ভারী আছে এরকম ভাবো। কারণ উদাহরণ হিসেবে কি ভাবতে পারি, লোহার বল ভাবতে পারি, পাথরের কোনো টুকরো ভাবতে পারি, তাহলে সেগুলো কি হবে, নিচে ডুবে যাবে। তাহলে লিখে দাও যে বস্তুটি নিচে ডুবে যাবে। দ্বিতীয় কন্ডিশন, এবার ভাবো যে প্লাবতা বল যদি বেশি হয়ে যায়, মানে বলছি যে W2 W1 থেকে বেশি হয়ে যাচ্ছে। প্লাবতা বল বেশি হলে কি হবে, বস্তুটা উপরে হয়তো ভাসবে, তাই তো। উদাহরণ হিসাবে কি করা যায়, উদাহরণ হিসাবে হয়ে গেল আমাদের থার্মাকল, যে ওই সাদা কালারের যে পেক নিয়ে আসে না থার্মাকল, সবাই চেনো, সেটা হচ্ছে শুকনো কাঠের টুকরো হতে পারে, তাই তো। থার্মোকল শুকনো কাঠ। 3 নাম্বার, এবার ভাবো যে W1 ইকুয়াল টু W2 হবে, তখন কি হবে, তখন এই কন্ডিশনটা হলে বস্তুটি তুমি জলে ডুবিয়ে যেখানে রাখবে সেই জায়গায় থাকবে, না উপরে উঠবে না নিচে নামবে। তাহলে এই হচ্ছে আমাদের ভাসন ও নিমজ্জনের 3টি শর্ত। এরপরে আমাদের যেটা পড়তে হবে সাম্যাবস্থায় ভাসন। এটা কি হচ্ছে, কোন একটা ধরে না নদীতে কোন একটা বস্তু ফেলেছো, আর সেই বস্তুটা না হিলে ডুলে কি করে স্থির করে থাকবে, যতক্ষণ না ওদের ওই ভার কেন্দ্র আর প্লাবতা কেন্দ্র এই দুটো একই সরলরেখা আছে ততক্ষণ ওরা হিলতে থাকবে। তাহলে চলো শুরু করি সাম্যাবস্থায় ভাসন। এই একটা বস্তু আছে, এই বস্তুটা ভার কেন্দ্র ধরে নাও এখানে আছে, আর ওর প্লাবতা বল এখানে কাজ করছে। তাহলে কি হবে, এই বস্তুটা হিলতে থাকবে যতক্ষণ না এর ভার কেন্দ্র আর ওর প্লাবতা বল একই সরল রেখায় আসে। যতক্ষণ না একই সরল রেখা আসে ততক্ষণ হিলতে থাকবে, আর যখন একই সরল রেখা এসে যাবে জিনিসটা শান্ত হয়ে যাবে। তাহলে এর শর্ত লিখতে শুরু করেছি। এর শর্ত কি আছে, এই বস্তুটা যতটুকু জলে ডুবে আছে সেই তার সমান জলে অপসারণ করবে। প্রথমে এটা শর্ত আগেও জেনেছি, তাহলে লিখে দাও। দ্বিতীয় কি হবে, দ্বিতীয় হচ্ছে যে ভার কেন্দ্র এবং প্লাবতা একই সমতলের, একই লম্ব রেখায় থাকবে। এই হচ্ছে সাম্যাবস্থায় ভাসনের দুটো শর্ত। এরপরে আমাদের লাস্ট টপিক আজকে পড়ব, সেটা হচ্ছে ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব। ঘনত্বের ফর্মুলা আমরা আগে থেকে জানছি, যে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, তাই কি না। দেখো যেগুলোর ফর্মুলা আমরা জানি, তো সেই ফর্মুলা গুলো দিয়ে তার সংজ্ঞাটা লেখা অনেক সুবিধা, সংজ্ঞা থেকে ফর্মুলা করব না। কি বলেছিলাম, নিচের টার্মটাকে সবসময় কি ধরতে হবে, একক ধরতে হবে। তাহলে বলো এবার, একক আয়তনের বস্তুর ভরকে ঘনত্ব বলে, তাই কি না। এবার হবে যে এখানে সবসময় একটা উষ্ণতা, নির্দিষ্ট উষ্ণতা থাকে, সেই কথাটা তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে সবাই খাতায় লিখে নাও, আমি এটা লিখছি না। নির্দিষ্ট উষ্ণতায় একক আয়তনের বস্তুর ভরকে বলা হয় ঘনত্ব। এর এবার একক দেখছি, জানো আমরা সাথে 3টা জিনিস দেখি, এসআই একক, সিজিএস একক, আর কি দেখবো সাথে, মাত্রাটাও দেখে নিবি। দেখো এসআই একক কি হচ্ছে, ভর মানে কি, ভর মানে হচ্ছে কেজি, তাই না। এম কেস বলেছিলাম, কে ফর কেজি পার মিটার কিউব। এটা কি হবে, গ্রাম পার সেমি কিউব। নিচে যেহেতু কিউ হবে, আয়তন হিসাবে কিউ হয়। আর মাত্রা কি হবে, উপরে তোমার ভর মানে কি এম হবে, আর নিচে কি হবে এল কিউব। তাহলে সমান সমান কি হবে, এম এল -3, নিচে 3টা উপরে গেলে মাইনাস হয়ে যায়। এই হচ্ছে আমরা 3টা জিনিস পড়ে গেলাম। এবার শুরু হবে আপেক্ষিক ঘনত্ব, রিলেটিভ ডেনসিটি। দেখো আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক অর্থাৎ রিলেটিভ টার্মটা তো কখন ইউজ হয়, যখন কারোর সাথে কারোর তুলনা করা হয়, তাই কি না। যেমন এখানে তুলনা করা হবে যে জলের ঘনত্বের, জলের সাথে
জলের যে ঘনত্ব আছে তার সাথে তুলনা করা হবে। এখানে একটা নির্দিষ্ট উষ্ণতা নেওয়া হয়, সেটা কোশ্চিন থাকে, আর আমি ডিপিপিতে দিয়েওছি 4 ডিগ্রি সেলসিয়াস, তাই কিনা 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শুরু করি তার সূত্রটা কি হবে। আপেক্ষিক ঘনত্ব বা গুরুত্ব, যে পদার্থটা নেবে সেই পদার্থের ঘনত্ব 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব। তোমরা জানো যে সূত্র লিখলে আমরা তার আগে একক করে নিই। তো বলো, এখানে কোনো একক হবে যখন কোনো কিছু তুলনা করা হয়, সেম জিনিস উপরেও থাকে ঘনত্ব, সেম জিনিস নিচেও আছে, তখন দুটোই কেটে গেল, কোনো একক থাকলো না, মানে এটা হলো এককহীন রাশি। তাহলে আমাদের আজকের এই ভিডিওটা কমপ্লিট হলো। আজকে হয়েছে ফার্স্ট পার্ট, তোমাদের আরো এরকম 2টো পার্ট আসবে, তার মধ্যে সিলেবাস কভার হয়ে যাবে। আবার চতুর্থ যে পার্টটা আসবে সেখানে কি করা হয়, এই চ্যাপ্টারের যে অনুশীলনীর প্রশ্ন উত্তর আছে সেটাও কভার করানো হবে। মানে আমাদের পদার্থ গঠন ও ধর্মে আমাদের 4টে পার্ট আছে। যারা শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য তাদের ধন্যবাদ। আর যারা দেখোনি তারা এক কাজ করবে, যে সেই টপিকটাকে যদি তোমাদের ভারী লাগে তাহলে তোমরা দুটো পার্ট করে নিবে, যে অর্ধেকটা আজকে দেখলে অর্ধেকটা কালকে দেখবে, কমপ্লিট করার চেষ্টা করবে, তখনই মানে সম্পূর্ণ জিনিসটা মাথায় ঢুকবে।